হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাথওয়েজ একাডেমি। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? আমরা আগের দিন ক্লাসে পড়েছিলাম নদীর কাজ কি, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবং নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। আশা করি তোমরা আগের ভিডিওটা দেখে এসেছো। যদি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে আমাদের আগের ভিডিওটা দেখতে পারো। আমরা আজকে পড়বো হিমবাহ। হিমবাহ জিনিসটা কি? হিমবাহ তোমরা বুঝতেই পারছো, বরফ। হিমবাহকে এক কথায় যদি আমরা বলতে চেষ্টা করি তাহলে ওটা বলা হয় বরফের নদী, যেটা পর্বতের মধ্যে থেকে ওপর থেকে নিচের দিকে বয়ে যায়। এটাকে আমরা কি বলবো? হিমবাহ। তাহলে হিমবাহ তৈরি হয় কিভাবে? আমাদের মনে কোশ্চেন আসতেই পারে, হিমবাহ তৈরি হয় কিভাবে? হিমবাহ তৈরি হতে গেলে প্রথমে আমরা দেখেছি পাহাড়ি অঞ্চলে আমরা যখন ঘুরতে যাই পাহাড়ে, তখন স্নোফল হয়, শুনতে পাই আমরা। প্রথমে যে স্নোফল হয় সেটাকে আমরা বলছি তুষার। এটা একদম ক্ষুদ্র, একদম ক্ষুদ্র, সঙ্গে সঙ্গে পড়লে যেটা হয় সেটাকেই আমরা বলি স্নোফ্লেক্স বা তুষার। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এখানে নেভে। তুষার থেকে যখন একটু বড়, তুষারের থেকে মানে তুষারগুলো জমে জমে যখন একটু বড় সাইজের তৈরি হয় সেটাকে আমরা বলবো নেভে, যেটা অনেকটা তোমরা পেঁজা তুলোর মতো দেখতে পাবে। অনেক সময় তোমাদের বিএস ইয়েতে এমসিকিউতে দেখবে কোশ্চেন আসে যে পেঁজা তুলোর মতো তুষারকে কি বলা হয়। তোমাদের অ্যান্সার হবে নেভে। নেভের থেকে আরেকটু বড় এবং খুব দৃঢ় মানে শক্ত, ওটাকে আমরা বলবো ফান। যখন আমরা পার্বত্য অঞ্চলে ঘুরতে যাই বা পাহাড়ে ঘুরতে যাই, অনেকে কাশ্মীর সিকিম এখানে ঘুরতে যায়, তখন আমরা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই টাইমে যখন আমরা ঘুরতে যাব তখন দেখবো স্নোফল হচ্ছে। তো যেদিন স্নোফল হচ্ছে সেদিন দেখতে পাবে যে হাত দিয়ে বরফটা ঝুড়ু ঝুড়ুর মতো আছে, সেটাকে আমরা বলবো স্নোফ্লেক্স। তারপরে নেভে। কিন্তু সেটা যখন খুব শক্ত হয়ে যায়, মানে ধরো পরের দিন সকালবেলায় একটু রোদ উঠলো, স্নোফল হলো না, তখন বরফটা একটু শক্ত হয়ে যায়, সেটাকে আমরা বলবো ফান। এইবার ফান হওয়ার পর আমাদের তৈরি হয় হিমবাহের বরফ, যেটা প্রচন্ড শক্ত এবং পর্বত পাহাড়ের গা বেয়ে নিচের দিকে নেমে আসে। তাহলে এইভাবে তুষার গঠিত হয়। প্রথমে কি হয়? তুষার তৈরি হয়, তুষারের পর নেভে, সেখান থেকে ফান, এবং ফানের পর আমাদের ফাইনালি কি তৈরি হয়? হিমবাহের বরফ। এইবার আমরা আগেই পড়েছিলাম নদী কিন্তু খুব স্পিডে, বা নদীর গতি কিন্তু খুব অনেক বেশি, নদী খুব স্পিডে কাজ করে। কিন্তু হিমবাহ কিন্তু এতটা স্পিডে কাজ করে না। হিমবাহ খুব কম স্পিডে কাজ করে। 24 ঘন্টায় 1 সেন্টিমিটার অব্দি হিমবাহ কিন্তু প্রবাহিত হতে পারে। 24 ঘন্টায় মানে প্রত্যেক দিনে 1 সেন্টিমিটার বা কয়েক মিটার হিমবাহ কিন্তু মানে গতি হয়। নেক্সট আমরা তাহলে জানলাম হিমবাহ কি, হিমবাহ থেকে কিভাবে গঠন প্রক্রিয়া হয়। এবার আমরা জানবো হিমবাহের প্রকারভেদ। হিমবাহের কটি ভাগ আছে? হিমবাহের 3টি ভাগ: মহাদেশীয় হিমবাহ, উপত্যকা হিমবাহ এবং পাদদেশীয় হিমবাহ। তাহলে আমরা জানি মহাদেশীয় হিমবাহটা কি। মহাদেশীয় হিমবাহ হচ্ছে একটি বিশাল মহাদেশ, বিশাল মহাদেশ, তার মধ্যে হিমবাহ গঠিত হবে। হিমবাহ কোথায় গঠিত হয়? আমরা সবাই জানি হিমবাহ গঠিত হয় পাহাড়ের চূড়ায় বা উচ্চ অক্ষাংশে, যেখানে তাপমাত্রা প্রায় 0 ডিগ্রি থাকে। তো এই হিমবাহটা কোথা থেকে তৈরি হয়? যে বিশালাকার হিমবাহ কোনো মহাদেশের বিস্তীর্ণ অঞ্চলকে বরফের চাদরের মতো ঢেকে ফেলে, অনেকটা অঞ্চল জুড়ে বরফের চাদরের মতো ঢেকে থাকে এবং আস্তে, খুব আস্তে প্রবাহিত হয়, তাকে আমরা বলবো মহাদেশীয় হিমবাহ। এই মহাদেশীয় হিমবাহ দেখতে পাচ্ছ, এখানে একটা ছবি দেখাচ্ছি তোমাদেরকে, এই পর্বত গাত্র থেকে নেমে এসে এইখান অব্দি প্রবাহিত হয়। এবার এইখানে দেখবে একটা বৈশিষ্ট্য হলো মহাদেশীয় হিমবাহ কিন্তু খুব চওড়া প্রকৃতির হয়, মানে বরফটা কিন্তু অনেকটা গভীর হয়। এটাকে আমরা বলবো মহাদেশীয় হিমবাহ। এই মহাদেশীয় হিমবাহতে হিমরেখা দেখতে পাওয়া যায়। এটা হিমরেখা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। এরপর আমরা দেখে নেব উপত্যকা হিমবাহ। উপত্যকা হিমবাহ বা ভ্যালি গ্লেসিয়ার। ভ্যালি গ্লেসিয়ারটা কি? কিছুই না, সিম্পল একটা জিনিস। আমি এখানে একটা পর্বত আঁকছি, এটা ধরো একটা পর্বত, এইখান দিয়ে হিমবাহ প্রবাহিত হচ্ছে, হিমবাহ ওপর থেকে নিচের দিকে নেমে আসছে, এটাকেই আমরা বলবো উপত্যকা হিমবাহ, যেটা নিচের দিকে নেমে আসে। আমরা মহাদেশীয় হিমবাহের সময় কি জানলাম? খুব একটা
পুরু হয়, হিমবাহটা বা বরফটা অনেকটা মোটা হয়, কিন্তু উপত্যকা হিমবাহের সময় হিমবাহের গভীরতা কিন্তু অতটা পুরু হয় না বা বরফটা অতটাও পুরু নয়। নেক্সট আমরা পড়ব পাদদেশীয় হিমবাহ, বা যেটা একদম পর্বত থেকে নিচে নেমে চলে এলো, ওটা তো নিচ থেকে নামলো, এরপর একদম নিচে প্রবাহিত হলো, মানে নদী কোনো একটা মিশলো, সেইটাকে আমরা বলবো পাদদেশীয় হিমবাহ। যখন এক বা একাধিক উপত্যকা হিমবাহের পর্বতের পাদদেশে এসে সমভূমিতে ছড়িয়ে পড়ে, তাকে আমরা কি বলবো? প্রস্তর হিমবাহ বা পাদদেশীয় হিমবাহ। একদম পর্বতের গাত্র বেয়ে পাদদেশে এইখান দিয়ে যখন হিমবাহটা প্রবাহিত হচ্ছে, সেইটাকে আমরা বলবো পাদদেশীয় হিমবাহ। তাহলে বোঝা গেল হিমবাহের তিনটে প্রকারভেদ, হিমবাহ কি, হিমবাহের গঠন এবং হিমবাহের প্রকারভেদ, কি কি ধরনের হিমবাহ গঠিত হয়। নেক্সট আমরা জানবো হিমরেখা কি জিনিস। হিমরেখা কিছুই না, হিমরেখা একটা কাল্পনিক রেখা যার ওপরে বরফ জন্মায়, কিন্তু একটা সেই রেখা যদি পার করে যায় তাহলে সেটা আর বরফটা জন্মায় না। এইখানে দেখতে পাচ্ছ পর্বতের চূড়া, আর এইটা আমাদের একটা হিমরেখা। এই হিমরেখার ওপর এমন একটা লাইন, খুব খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, যার পরে হিমবাহ কিন্তু আর জমে না, কিন্তু তার ওপরে হিমবাহ মানে প্রচুর বরফের একটা মরু স্তর থাকে, কিন্তু কাল্পনিকভাবে এই রেখার পর থেকে আর এটা তৈরি হয় না, ওটা জলে ধীরে ধীরে নিচের দিকে কি হয়, জলে পরিণত হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারবো ওপরে হয়তো টেম্পারেচার বেশি, সেই কারণেই ওপরে জলটা বেশি, বরফটা বেশি জন্মায়, সরি, আর নিচে ওই রেখার পরে বরফটা জলে পরিণত হয়ে যায়। আমরা দেখতে পাবো মাউন্ট এভারেস্টের হিমরেখা প্রায় 5,000 থেকে 6,000 মিটার উচ্চতায় দেখতে পাওয়া যায়। হিমরেখা একটা এরকম একটা লাইন, যার এইখানে থাকলে বরফ জন্মায়, এইখান থেকে যেই এটা পাদদেশে এসে নেমে যাচ্ছে, সেই টাইমটায় এখানে বরফ জলে পরিণত হয়। তাহলে আমরা বুঝতে পারলাম হিমবাহ কি, হিমরেখা কি। নেক্সট আমরা আরেকটা কথা হিমবাহের সাথে খুব রিলেটেড, সেটা হচ্ছে হিমশৈল বা আইসবার্গ। আইসবার্গটা কি? আইসবার্গ হচ্ছে, আমি এখানে একটা ফ্লো চার্ট মতো করেছি, তোমরা বুঝতে পারবে, ওইভাবে লাইন বাই লাইন পড়লে না আমাদের মনে রাখতে খুব অসুবিধে হয়, কিন্তু আমরা যদি এভাবে একটা ফ্লো চার্টের মাধ্যমে পড়ি তাহলে খুব সহজে কয়েকটা পয়েন্ট লিখে আমরা বুঝে যেতে পারবো হিমশৈলটা আসলে কি। হিমশৈল হচ্ছে হিমবাহ থেকে সমুদ্র জলে মেশে, এই যে একটা হিমবাহ এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই হিমবাহটা কিন্তু এই জলে মিশছে, তাই তো, জলে মিশছে, তখন সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। অবভিয়াসলি যখন সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পাবে, যখন সমুদ্রটা জলে মিশবে তখন ধাক্কা লাগবে, তখন একটা সমুদ্র তরঙ্গের জলটা উঁচু হয়ে যাবে। এইবার সমুদ্র তরঙ্গের আঘাত করছে, একটা ধরো এই যে সমুদ্র, এই সমুদ্র যখন পাহাড়ের গায়ে লাগছে তখন সেখানে একটা আঘাতের সৃষ্টি হচ্ছে। এইবার এই আঘাতের ফলে একটা অংশ ভেঙে বেরিয়ে চলে আসছে, এই ভাঙা অংশটা কি হচ্ছে, সমুদ্রে ভাসছে, যাকে আমরা কি বলবো, হিমশৈল। হিমশৈল একটা জিনিস আছে, হিমশৈলের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 10 ভাগের 1 ভাগ হিমশৈল ওপরে দেখা যায়, আর 9 ভাগে কিন্তু নিচে দেখা যায়। এই যে তোমরা এই হিমশৈলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 1 ভাগ, এই জলের নিচে হিমশৈল কিন্তু আরো বিশাল, অনেকটা, প্রায় 9 ভাগ আছে। তোমরা জানো যে টাইটানিক দুর্ঘটনা হয়েছিল, জাহাজ দুর্ঘটনা, মূলত এটাই হিমশৈলের জন্য হয়েছিল। জাহাজটা বুঝতে পারেনি যে সামনে কত বড় হিমশৈল আছে বা নিচে কতটা গভীরতা, সেই জন্যই এই হিমশৈল জন্যই টাইটানিক দুর্ঘটনাটা কিন্তু ঘটেছিল। নেক্সট হিমবাহের কাজ, আমরা নদীর কাজ পড়েছি, যে নদী কিভাবে ক্ষয় করে, বহন করে, সঞ্চয় কার্য করে। এবার আমরা জানবো যে হিমবাহ কিভাবে ক্ষয় করে, বহন করে এবং সঞ্চয় করে। হিমবাহের সঞ্চয় কার্য মূলত বা বহন কার্য বা ক্ষয় কার্য মূলত দুটি প্রক্রিয়ার মাধ্যমে হয়। এক হচ্ছে উৎপাটন প্রক্রিয়া, আর 2 হচ্ছে অবঘর্ষণ প্রক্রিয়া। উৎপাটন প্রক্রিয়া, অবঘর্ষণ প্রক্রিয়া, এটাও কয়েকটা পয়েন্ট দিলেই আমরা বুঝতে পারবো যে উৎপাটন প্রক্রিয়াটা কি। আচ্ছা ধরো এটা আমার পাহাড়ের পর্বত, ঠিক আছে, এর ওপর দিয়ে বয়ে যাচ্ছে হিমবাহ বয়ে যাচ্ছে, তখন দেখবে
হিমবাহর গা তো সবসময় মসৃণ হয় না, খাদ হয়। এই আঙুলের ফাঁকগুলো আমার ধরো খাদ। যখন এদিক দিয়ে বয়ে যাচ্ছে হিমবাহ, তখন তার খাদের মধ্যে জল ঢুকে যাচ্ছে। একটা টাইম পর সেটা বরফে পরিণত হচ্ছে, যেহেতু উচ্চ অক্ষাংশ, টেম্পারেচার প্রচুর কম, সেখানে যখন এদিক দিয়ে বয়ে যাচ্ছে তখন এই খাদগুলোর থেকে যে নুড়ি কাকড় বালি থাকলো সেইগুলোকে নিয়ে কিন্তু হিমবাহ বয়ে যাচ্ছে। ভ্যাদ্রা ভ্যাদ্রা করে হিমবাহ কিন্তু সেইগুলোকে নিয়ে এগিয়ে যাচ্ছে। এই ঘটনাই হচ্ছে উৎপাটন। হিমবাহের শিলার কি হয়, প্রথমে হিমবাহ শিলার ফাটলে ঢোকে। এই যে হিমবাহ, এটা কি হয়, এই যে শিলা, এই শিলার ফাটলে ঢুকছে। তারপর বরফ জমে শিলাকে আলগা করছে, এর মধ্যে যে বরফটা জন্মেছে সেই শিলার নুড়ি কাকড় বালিকে আলগা করছে এবং হিমবাহের সঙ্গে খণ্ডের আকারে বয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতেই পারি উৎপাটন কি করছে, অমসৃণ হচ্ছে। উৎপাটনের ফলে এটা মানে এই পার্বত গাত্রটা অমসৃণ হয়ে যাচ্ছে। কিন্তু তার একদম অপোজিট হচ্ছে অবঘর্ষ। অবঘর্ষ জিনিসটা কি, অবঘর্ষ উৎপাটনের ফলে হিমবাহ যখন প্রবাহিত হচ্ছে তখন এটা খ্যাদ্রা ব্যাদ্রার সৃষ্টি করছে, কিন্তু অন্য একটা সময় নুড়ি কাকড় বালিগুলোকে যখন বয়ে নিয়ে চলে যাচ্ছে তখন সেই পর্বত গাত্রটাকে মসৃণ করে দিচ্ছে। এই ঘটনাই হচ্ছে অবঘর্ষ। তাহলে আমরা বলতে পারি কি, হিমবাহের সঙ্গে নুড়ি থাকে, হিমবাহের সঙ্গে নুড়ি থাকে, হিমবাহ চলার সময় এগুলিকে ঘষে, হিমবাহ চলার সময় এগুলোকে ঘষছে এবং মসৃণ আকার ধারণ করছে। তারপরে কি হচ্ছে, ভূমিক্ষয় হচ্ছে, বা ওই পর্বত গাত্রটা ক্ষয় হয়ে মসৃণ হয়ে যাচ্ছে। একটা জিনিসের সাথে যখন একটা জিনিস ঘষবে তখন তো মসৃণ হবে। তোমরা বাড়িতে দেখেছো সিরিজ কাগজ, সিরিজ কাগজ কিসে ব্যবহার করা হয়, কোনো গ্রিলের সঙ্গে যখন আমরা ঘষি সেই জিনিসটাকে, এক পিঠ দেখবে একটু খড়খড়া হয়, এক পিঠ মসৃণ হয়। তো আমরা যখন একটা গ্রিল রং করব তখন সেটাকে আমরা কি করব, প্রথমে ঘষবো, তারপরে প্রাইমার, রং এটসেট্রা যা আমরা করব, কিন্তু প্রথমেই আমাদের কাজ হবে সেই প্লেনটাকে মসৃণ করা। তখন যখন আমরা এরকম করে ঘষছি তখন ওই সিরিজ কাগজটাও আস্তে আস্তে একটা টাইমের পর দেখবে প্লেন হয়ে যাবে। তো ঠিক এই ঘটনাই হচ্ছে অবঘর্ষ। তাহলে অবঘর্ষ আমরা বলতেই পারি, অবঘর্ষ জিনিসটা কি, মসৃণ। অবঘর্ষ জিনিসটা কি, মসৃণ। এরপরে আমরা পড়ব হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। হিমবাহ যেটা, সেটার ক্ষয়কার্যের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠিত হয়। আমরা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপ পড়েছি। এরপরে আমরা পড়ব হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপ। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত প্রথম যে ভূমিরূপটা আছে সেটা সার্ক বা করি, যাকে সার্ক বলি বা করি বলি। এই সার্ক আর করি যদি তোমরা বুঝে নিতে পারো তাহলে এরপরে যে যে আছে অ্যারেট, পিরামিড চূড়া, তোমরা সবগুলো বুঝে যাবে। এই একটার উপর বেসিস করে কিন্তু প্রত্যেকটা ভূমিরূপ গঠিত হয়। হিমবাহের কিন্তু ক্ষেত্রে এটা খুব হয়। কি বলছে, সার্ক, তোমরা এখানে দেখতে পাচ্ছ হিমবাহ যখন ওপর থেকে নিচের দিকে নেমে আসছে, ওপর থেকে নিচের দিকে নেমে আসছে, তখন এখানে প্রচুর তৈরি হচ্ছে, মানে ক্ষয় করছে, এদিকেও এখান থেকে ক্ষয় করছে, এখান থেকেও। তোমরা ধরো এই একটা জিনিস, এই এরকম করে হিমবাহটা যখন তৈরি হচ্ছে, হিমবাহটা এখান থেকে নেমে এসে একটা জায়গায় কিন্তু এইভাবে একটা আরামকে দ্বারা চেয়ারের মতো তৈরি হচ্ছে, কারণ এই জায়গাটাতে বেয়ে বেয়ে বারবার যাচ্ছে, বেয়ে বেয়ে বারবার যাচ্ছে। এই যে এই জায়গাটায় এসে দেখেছো এইখান দিয়ে বেয়ে বেয়ে কিন্তু এই জায়গাটা উঁচু, কিন্তু মিডিলের এই জায়গাগুলো কিন্তু নরম। এই জায়গাগুলোই কিন্তু একটা আরামকে দ্বারা চেয়ার বলো বা বাটি বলো ওই রকম ধরনের জিনিস তৈরি হয়। এই ভূমিরূপকেই আমরা বলবো সার্ক বা করি। এইবার তোমরা বলবে যে তাহলে করি হ্রদ জিনিসটা কি? করি আর হ্রদ আর কিছুই নয়, এই সার্ক থেকে যখন হিমবাহ নেমে চলে আসছে পর্বতের নিচে, তখন একটা টাইমে তো হিমবাহ গলে জলে পরিণত হবে, কারণ এখানে তাপমাত্রা বেশি। সেই কারণে নিচের দিকে পর্বতের পাদদেশে এক ধরনের হ্রদের বা জলগুলো এসে ওখানে জমা হয়। এই ঘটনাই হচ্ছে করি হ্রদ। ঠিক আছে, এরপর বলতে অ্যারেট। তাহলে অ্যারেট কি? বললাম যে যদি সার্ক বুঝতে পারো তাহলে প্রত্যেকটা ভূমিরূপ বুঝতে পারবে। অ্যারেট আর কিছুই না, দুটি পাশাপাশি সার্ক। এই দেখো এখানে একটা সার্ক তৈরি হয়েছে, এদিকে এরকম একটা চেয়ারের মতো গেছে, এদিকে একটা সার্ক তৈরি হয়েছে। এই সার্কগুলো যখন দুদিকে এইরকম একটা ভূমিরূপ তৈরি হয়েছে, যখন এদিকেও একটা করি এদিকেও একটা করি, হিমবাহ যখন নেমে আসছে তখন মাথাটা এরকম উঁচু করে দাঁড়িয়ে থাকলো, উঁচু করে দাঁড়িয়ে থাকলো। তো
এই উঁচু করে দাঁড়িয়ে যে শৃঙ্গটা দাঁড়িয়ে আছে, এই যে এই শৃঙ্গটা, এটাকেই আমরা বলবো অ্যারেট। কারণ দুদিক থেকে যদি হিমবাহ প্রবাহিত হয়, এদিকেও ক্ষয় করছে এদিকেও ক্ষয় করছে, তাহলে মিডিলের অংশটা খাড়া ভাবে এরকম দাঁড়িয়ে থাকবে। দুপাশ থেকে অবশ্যই দুটো কড়ি থাকতে হবে, এদিকে একটা কড়ি এদিকে একটা কড়ি, তবে গাই আমাদের কি তৈরি হবে, অ্যারেট তৈরি হবে। নেক্সট পিরামিড চূড়া। পিরামিড চূড়া কি হয়, চারিদিকে মানে বিপরীত দিকে, এদিকে একটা সার্ক, এদিকে একটা সার্ক, এদিকে একটা সার্ক, এদিকে একটা সার্ক। তোমরা এই ছবিটাই দেখতে পাচ্ছ, এইখানে একটা সার্ক তৈরি করেছে, এইখানে একটা সার্ক তৈরি করেছে, এইদিকে সার্ক তৈরি করেছে, পুরো চতুর্দিকে সার্ক তৈরি করার ফলে মিডিলের একটা অংশ খুব উঁচু হয়ে থাকে। এই উঁচু হয়ে থাকা জিনিসটাই হচ্ছে পিরামিড চূড়া। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা হলো, নুনটাক কাকে বলে বা নুনাটাক কি জিনিস। নুনাটাক জিনিসটা আর কিছুই না, তোমরা দেখবে এখানে একটা পাহাড় এরকম মাথা চারা দিয়ে দাঁড়িয়ে আছে, তাই তো? একটা টাইমের পর মানে ওপর দিকে বরফ কিন্তু জমে না, নিচের দিকে বরফ জমে। তোমরা বলবে যে উচ্চ অক্ষাংশ, অত বড় চূড়া, কিন্তু সেখানে বরফ কেন জমে না? এর একটা সিম্পল উদাহরণ আমি তোমাদের দিই। বালি ধরো উঁচু করা আছে, কোনো একজন বালিটাকে কি করে, সবসময় দেখবে বেলচা দিয়ে ওপর দিকে তোলায়, কিন্তু একটা টাইমের পর সেই বালি কিন্তু ওপর দিকে এরম ভাবে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে না, মাথাটা সবসময় ফ্ল্যাটই থাকে। তেমন বরফ যখন ওপর থেকে পড়ে, তখন এই ঝুরঝুরে বরফ কিন্তু ওখানে আটকে থাকে না, সবাই কি করে, নিচের দিকে নামতে শুরু করে। এই ঘটনাই হচ্ছে নুনাটাক। তাহলে তোমরা পিরামিড চূড়া বুঝতে পারলে, নুনাটাক কি জিনিস বুঝতে পারলে। নেক্সট আমরা পড়াবো কর্তৃত্ব শৈলশিলা। কর্তৃত্ব শৈলশিলাটা ঠিক উৎপাটন যেটা আমরা পড়লাম আর অবঘর্ষ, এই ঘটনার রূপান্তর হচ্ছে কর্তৃত্ব শৈলশিলা। এটা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে কোনো কঠিন শিলাখণ্ড এটা একদিকে কি মসৃণ, একদিকে হচ্ছে খাড়া, একদিকে কি তৈরি হয় উৎপাটন, অন্যদিকে কি হয় অবঘর্ষণ। যেটা আমি তোমাদের বললাম যে ঘষে ঘষে যখন চলে যায়, তখন এইখানে যখন বরফ জমায় সেটাকে নিয়ে বেরিয়ে এগিয়ে চলে যায়, সেই ঘটনাটা কি বলছিল উৎপাটন। এবার এই দিকে যে শৈলশিলাটা তৈরি হলো সেটাকেই আমরা বলবো কর্তৃত্ব শৈলশিলা। এখানে বলেছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে কোনো কঠিন শিলা একদিকে মসৃণ ও ঢালু, একদিকে মসৃণ যেটা হবে সেটা তো ঢালুই হবে, এইভাবে সোজা হিমবাহটা নেমে চলে গেছে, নুড়ি কাকড় বালি সবগুলোকে নিয়ে চলে গেছে, হিমবাহটা মসৃণ হয়ে গেছে। আর উল্টো দিকে কি হয়, এই ভূমিরূপটা অমসৃণ হয়ে যায়, এই ধরনের ভূমিরূপকে আমরা বলবো কর্তৃত্ব শৈলশিলা। এবার আমরা ইউ আকৃতির নদী পড়েছি, ভি আকৃতির নদী পড়েছি, নদী উপত্যকা পড়েছি, আমরা এবার পড়বো ইউ আকৃতির উপত্যকা। হিমবাহও কিন্তু ইউ আকৃতির উপত্যকা তৈরি হয়। কিভাবে তৈরি হয়, নদী কি করছিল, ওপর থেকে নিচের দিকে নামছিল, দিয়ে ভি আকৃতির এই ক্ষয়টা বেশি হচ্ছিল, মানে হচ্ছে নিম্নক্ষয় বেশি হচ্ছিল, পার্শ্বক্ষয় তেমন বেশি হচ্ছিল না বলে এটা ভি আকৃতির উপত্যকা হয়েছিল। কিন্তু হিমবাহ যখন ওপর থেকে পড়বে, তখন এখানে অনেক ধরনের সার্ক বা কড়ি এগুলো নেমে আসবে। এক্ষেত্রে যেমন তোমার নিম্নক্ষয় হয়, তেমনি তোমাদের পার্শ্বক্ষয়ও সমান হারে হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা তোমাকে মেনশন করতেই হবে, যে পার্শ্বক্ষয় যে হারে হয়, নিম্নক্ষয়ও কিন্তু সেই হারেই হয়, তবেই একটা ইউ আকৃতির উপত্যকা গঠন হতে পারবে। তাহলে বুঝতে পারলাম ইউ আকৃতির উপত্যকা জিনিসটা কি। তো আশা করি তোমরা হিমবাহ এবং তার ক্ষয়কার্য ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে ভালোভাবে ধারণা পেয়েছো। যদি বুঝতে পারো তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানিও এবং আমাদেরকে একটু মোটিভেট করো। আমি তোমাদের জন্য কয়েকটা কোশ্চেন এনেছি। প্রথম কোশ্চেন হচ্ছে, কোন হিমবাহ পর্বত উপত্যকা বরাবর প্রবাহিত হয়? কোন হিমবাহ পর্বত উপত্যকা বরাবর প্রবাহিত হয়? নিশ্চয়ই উপত্যকা হিমবাহের কোশ্চেনের মধ্যে অ্যান্সার আছে, তাই তো? তারপরে বলছে হিমবাহে ক্ষয়কার্যে গঠিত বাটির মতো অববাহিকাকে কি বলে? আমি এক্ষুনি পড়ালাম, বাটির মতো অববাহিকার বা আরামকে দ্বারা, মনে পড়ছে? সেই তাকে বলে সার্ক বা কড়ি। নেক্সট দুটো কোশ্চেন, একাধিক সার্কের মিলিত ক্ষয়কার্যে গঠিত সূচালো শৃঙ্গকে কি বলে? একাধিক ক্ষয়কার্য, সার্কের একাধিক সার্ক, এদিকে একটা সার্ক এদিকে একটা সার্ক, দুটো না, দুটোকে কিন্তু অ্যারেড বলে। যদি আমরা 4-5 দিয়ে একাধিক হয়, তখন তাকে আমরা কি বলবো?
পিরামিড, চূড়া। আর কাশ্মীর উপত্যকায় কোন ধরনের ভূমিরূপের উদাহরণ? আমরা অনেকেই কাশ্মীর ঘুরতে গেছি, তো কখনো মনে হয়নি যে কাশ্মীর উপত্যকা কি ধরনের উপত্যকা? এটা হচ্ছে ইউ আকৃতির উপত্যকা। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে আমাদের ফলো করো, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।